গল্পের নাম সংসারের গেরো। গল্পটি লিখেছেন তিথি বসু দত্ত। জামা কাপড় পাট করতে করতে নমিতার দু চোখ বেয়ে জল পড়তে থাকে। দুঃখ হলে আজও স্বামী ধীরেনের উপর রাগ দেখায় মনে মনে। বাজে লোক, খুব বাজে লোক তুমি, না হলে এই অবস্থায় ফেলে কেউ পালাতো না। মা, আজ বাই আসবে না, তুমি তাড়াতাড়ি বুবলুর দুধটা ফুটিয়ে ঠান্ডা করে দাও তো। আর মা, পুনপুনের পিরিয়ড হয়েছে, পেটের ব্যথায় স্কুলে যায়নি, হট ওয়াটার ব্যাগটা দিয়ে ওকে। মা, প্রেজেন্টেশন রেডি করে পেন ড্রাইভটা বিছানায় পড়েছিল বোধহয়, ফেলে দিলে নাকি? খুঁজে দাও তো। একটু পরেই বেরোতে হবে, আজ একটা সেমিনারে প্রেজেন্টেশন দিতে হবে। বলেই চলেছে এসব তন্নি। অবশ্য তুমি এসব কিছু বুঝবে না, খেলনা ভেবে আবার ফেলে দিয়েছো হয়তো। প্রতিদিন অফিস যাওয়ার আগে এই বাড়িতে হুলস্থুল শুরু হয়ে যায় এক প্রকার। নমিতা খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো তন্নির রুমে, ড্রয়ার খুলে পেন ড্রাইভটা তন্নিকে দিয়ে বলল, নাও তোমার পেন ড্রাইভ। এটা যে খেলনা নয়, দেরিতে হলেও বুঝে গিয়েছি। নিজের জিনিস নিজে গুছিয়ে রাখতে শেখো এবার, আমি তো আর বেশি দিন নেই। বলতে বলতে বেরিয়ে গেল তন্নির রুম থেকে। রোজ সকাল থেকে যুদ্ধ চলার পর তন্নি আর আকাশ বেরোলে একটু যেন হাড়ে হাওয়া লাগে নমিতার। পুনপুন, বুবলু আরও আগে বেরিয়ে যায়, ওদের টিফিন তৈরি করতে হয়। রান্নার বাই এত সকালে আসে না, তন্নি তখন বুবলুকে তৈরি করে খাওয়ায়। তন্নি যখন স্কুলে পড়তো, ধীরেন সকালে উঠে জল তুলে দিত, মাছ ধুয়ে মশলা বেটে দিত নমিতার জন্য। বাটনা বাটতে পারতো না, হাতে ব্যথা করতো। ধীরেন কোনোদিন কেন তো নমিতাকে কষ্ট দেয়নি। ক্যান্সার ধরা পড়ার পর থেকে মানসিকভাবে খুব ভেঙে পড়েছিল ধীরেন। নমিতার খাটনি চতুর্গুণ বেড়ে গিয়েছিল। স্ত্রীকে বলতো, নমি, তোমার কষ্ট দেখতে পাচ্ছি না আর, আমি চলে গেলে তুমি ভালো থাকবে। খুব ভালো আছি, দেখো ওপর থেকে, খুব ভালো আছি বলে আবার কাঁদতে শুরু করে দিল নমিতা ধীরেনের ছবির সামনে। স্বামীর কাছেই চিরকাল মনের কথা বলে এসেছে। ধীরেনও সবটা শুনতো, বুঝতো স্ত্রীকে। এখন ভেতরের কষ্টটা কাকে বোঝাবে? কারো যে সময় নেই শুনবার। দিদুন, ও দিদুন, দেখে যাও কত ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। চোখ মুছে নমিতা পুনপুনের রুমে যায়। 1 মাস হলো পুনপুন নমিতাকে ফেসবুকে একটা আইডি খুলে দিয়েছে, কম্পিউটার শেখাচ্ছে। নমিতাও আনন্দে শিখছে, কত পুরনো বন্ধু বান্ধব পরিচিতদের দেখতে পাচ্ছে। খুব আনন্দ পায় এই সময়টায়। পুনপুন স্কুলে গেলে আজকাল নিজেই কম্পিউটার চালিয়ে ফেসবুক দেখে, নেশায় পেয়ে গেছে এখন। নমিতার সংসারকে বুক দিয়ে আগলে রাখত। নিজে স্নাতক ছিল, কিন্তু মনে সবসময় ইচ্ছে ছিল মেয়ে পড়াশোনায় অনেক দূর যাক। তার জন্য সব রকম চেষ্টা করত। তন্নি মেয়েটাও ছোট থেকেই বড্ড মানেওটা। ইঞ্জিনিয়ারিং পড়তেও কোনোদিন হোস্টেলে যায়নি, বেলুরের বাড়ি থেকেই রোজ যাতায়াত করত। পাশ করে কলকাতায় চাকরি, বিয়ে। পুনপুন হওয়ার পর নমিতা বেশিরভাগ সময় তন্নির বাড়িতে থেকে নাতনিকে মানুষ করেছে। ধীরেনের ক্যান্সার ধরা পড়ার পর থেকেই নমিতার পৃথিবীটা পাল্টে গেল। প্রাইভেট অফিসে বিশেষ রোজগার জমানো কোনোটাই সেই রকম করতে পারেনি ধীরেন। তার উপর তন্নি পড়াশোনায় ভালো ছিল, তাই অনেক কোচিং মাস্টার রাখতে হতো। ইঞ্জিনিয়ারিং পড়ানো, বিয়ে দেওয়া, সব করে হাতে বিশেষ কিছু বাঁচেনি। তার মধ্যে ধীরেনের অসুখ ধরা পড়ার পর থেকে জমা যা ছিল সব শেষ হতে থাকে ধীরে ধীরে। বাড়িটাও বিক্রি করে দিতে হয় শেষ পর্যন্ত টাকার জন্য। খরচ, সেবা যত্ন কোনো কিছুরই ত্রুটি রাখেনি নমিতা। তন্নির ছেলে তখন 2 মাস, ধীরেন চলে গেল। নমিতা পুনপুন আর বুবলুকে ধরে সেই থেকে শুধু বেঁচে আছে। সবার সেবা যত্ন করতে গিয়ে নিজের কথা আর ভাবার সময়ই পায় না। 2 বছর হলো তন্নি আর আকাশ পুনেতে নতুন কোম্পানিতে জয়েন করে চলে এসেছে। নমিতা গতিহীন, তাই পুনপুন বুবলুর জন্য চলে এসেছে। তন্নিও খুব জেদ করেছিল ওকে একা কলকাতায় ফেলে রেখে আসবে না বলে। অগত্যা তার পুনে আগমন। পায়ের যন্ত্রণায় বড্ড কষ্ট পাচ্ছে আজকাল নমিতা। ডাক্তারের কাছে যে যাবে, নাতি নাতনিটা কার কাছে থাকবে সেই ভেবে যেতে পারে না। তন্নিকে বলে চলেছে কতদিন থেকে, একদিন অফিস থেকে তাড়াতাড়ি আসার জন্য। কোনোদিন তার সময় হচ্ছে না। সবাই বেরিয়ে গেছে, নমিতারও হাতের কাজ শেষ। কম্পিউটারটা খুলে ফেসবুকটা অন করলো। কত ফ্রেন্ড রিকোয়েস্ট, কত কিছু জমে আছে। পরপর দেখছে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো, পরিচিত অপরিচিত কত মুখের ভিড়। বেশ ভালো লাগছে। তার মতো বুড়ির সাথে কত লোক বন্ধুত্ব করতে চায়,
ভেবেই ভালো লাগছে। হঠাৎ বরুণ সেন নামটা দেখেই প্রোফাইলটা খুলল। চিনতে অসুবিধা হলো না খুব একটা। বয়স হয়েছে স্বাভাবিকভাবেই। বিশেষ ছবি টবি নেই। অ্যাকসেপ্ট করলো। মেসেজ বক্সে প্রচুর মেসেজ জমে আছে। চেক করতে করতে বরুণের মেসেজটা চোখে পড়ল। চিনতে পারছো নমিতা? আমি বরুণ। নমিতার আবার মনে নেই কি জ্বালান জ্বালিয়েছিল একসময় ছেলেটা। তখন নমিতার ক্লাস 9। স্কুল থেকে ফেরার সময় রোজ পিছু ধাওয়া করত। অনেক দিন সহ্য করেছিল নমিতা। একদিন পাড়া থেকে ছেলেটার নাম ঠিকানা জোগাড় করে ছেলেটার বাড়ি পৌঁছে সোজা ছেলের মাকে বলে এসেছিল, আপনার ছেলেকে সামলান, না হলে এবার সোজা পুলিশের কাছে যাব। আর পেছন পেছন ঘোরা ছেলেদের থেকে আমি দূরেই থাকি। ছেলের মা বাকরুদ্ধ হয়ে শুধু ঘাড় নেড়েছিল। পরদিন থেকে ছেলেটাকে আর ত্রিসীমানায় দেখতে পায়নি। নমিতার বিয়ের অনেক পরে পাড়ার এক কাকিমার কাছে শুনেছিল ছেলেটা নাকি কোনো স্কুলে পড়ায়। খারাপ নয়, কিন্তু ওর পেছন পেছন ঘোরায় খুব আপত্তি ছিল নমিতার। মাঝে বহু বছর কেটে গেছে। জীবনের শেষ প্রান্তে এসে মনে হলো আর রাগ রেখে কী লাভ, উত্তর দিয়েই ফেলল। পরদিন সবাই বেরিয়ে যেতে ফেসবুক খুলতেই চোখে পড়ল বরুণের লেখা, তোমার তাহলে মনে আছে? নমিতা উত্তর দিল, আছে, পুরোটাই। টুং করে উত্তর এলো, কেমন আছো নমিতা? তার মানে অনলাইনে আছে বরুণ। একবার ভাবলো লগ আউট করে বেরিয়ে যাবে, তারপর কি মনে হলো লিখতে শুরু করলো। অনেকক্ষণ কথোপকথন হলো দুজনের। বরুণ একটা স্কুলের হেডমাস্টার থাকাকালীন রিটায়ার করেছে। এখন বাচ্চাদের একটা স্কুলে পড়ায়। সেখানে দুপুরে একটা সময় শুধুমাত্র বিনা বেতনে গরিব দুস্থ বাচ্চাদের পড়ায়। স্কুলটায় অনেক শিক্ষক শিক্ষিকা রয়েছে। নাচ গান শেখানোও হয়। নমিতা এখন প্রতিদিন দুপুরে ফেসবুক খোলে। মনের কথা বরুণের কাছে বলে হালকা হয়। বেশ ফুরফুরে বোধ করে। বেশ কিছুদিন বাদে বরুণ একদিন নমিতাকে চ্যাটে বলে, কিছু যদি মনে না করো একটা কথা বলি। বলো শুনি। আমাদের সেন্টারে ঠিক করেছি একটা গল্পের ক্লাস রাখবো। অনেকটা গল্প দিদার মতো আসর। তুমি হবে সেখানে গল্প দিদা। কিন্তু আমার সংসার? ওটা কি আদৌ তোমার সংসার নমিতা? পরজীবী হয়ে আছো তুমি। তোমার না আছে স্বাধীনতা না নিজস্বতা। শেষ বয়সে এসে এবার তো একটু নিজেরটা ভাবো। আর কতদিন আছো বলো তো পৃথিবীতে? কি পাচ্ছ এসবের মধ্যে? কলকাতায় চলে এসো। আমাদের একটা মহিলাদের থাকার ব্যবস্থাও আছে। তোমার শুধু খাওয়ার খরচ লাগবে। তুমি অবশ্য যা রোজগার করবে ও থেকে খাওয়ার খরচ বেরিয়ে টাকা বেঁচে যাবে। অনেকক্ষণ চ্যাট করতে পারে না নমিতা। চুপ করে বসে ভাবে, সত্যিই তো, কি করছে সে এত বছর ধরে? দায়িত্ব কর্তব্য করতে করতেই জীবনটা শেষ হয়ে গেল। প্রথমে স্বামী, শ্বশুর বাড়ি, তারপর মেয়ে, তাকে বড় করা, তার বিয়ে হতে না হতেই তার ছেলে মেয়ে, অসুস্থ স্বামীর সেবা। নিঃশ্বাস নেওয়ার সময়ও পায়নি কোনোদিন। দুত্তর নিকুচি করেছে এইসবের। খুব ইচ্ছে ছিল কিছু করার, কোনোদিন হয়ে ওঠেনি সংসার ঠেলতে ঠেলতে। খুব ভালো লাগলো প্রস্তাবটা নমিতার। তন্নিকে কয়েকদিন ধরে বলবে বলবে করছে, কিছুতেই আর বলে উঠতে পারছে না। আজ মনে বল নিয়ে ফোন করে বসলো অফিসে। সব শুনে তো তন্নি ফোনেই হইচই শুরু করে দিল, মা তুমি পাগল হয়ে গেছো? এই বয়সে কে না কি বলল? তুমি তার কথায় নাচতে নাচতে চললে? তাকে চেনো কতটুকু? আমার কি হবে তুমি চলে গেলে? আমার মেয়েটা তো তবু বড়, ছেলেটার কি হবে মা? ওরা তো তোমায় ছাড়া অন্ধ। আচ্ছা বাদ দাও এসব কথা এখন, তুমি রেস্ট নাও। আমি অফিস থেকে রাতে ফিরে এই নিয়ে কথা বলবো। এখন রাখি। নমিতা মনে মনে বেশ আনন্দ পেল। এবার বোঝো মজা। সংসার করো সংসার। সকাল সকাল রোজ সেজেগুজে বেরিয়ে যাওয়া ঘুষবে এবার। অফিস পার্টি করে বেড়ানো সব বেরিয়ে যাবে যখন সংসারের ঠেলা এসে পড়বে ঘাড়ে। তন্নি অফিস থেকে ফিরেই পুনপুনকে বলল, যা তো থার্মোমিটারটা নিয়ে আয়, তোর দিদুনের জ্বর হয়েছে, ভুলভাল বকছে। পুনপুন অবাক হয়ে বলল, কোথায় মাম্মা? দিদুনে তো কিচ্ছু হয়নি। এই তো আমায় হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিয়ে গেল। ভাইকে কবিতা পড়াচ্ছে এখন। তন্নি তবুও বলল, তুই কিচ্ছু জানিস না পুনপুন, তোর দিদুনের শরীর খারাপ খুব। যা তুই পড় গিয়ে, আমি দেখছি। নমিতার ঘরে ঢোকে তন্নি। এই গরমেও এসি চালাওনি মা? ওসব তোদের লাগে, আমার ওসবের অভ্যাস নেই। কিছু বলবি?
হ্যাঁ বলবো। তুমি ওসব কি বলছিলে তখন ফোনে? কোথায় যাবে? কেনই বা যাবে? বলো তো, তোমার জন্য একটা লোক রাখি। আমার চাকরিটা নইলে ছাড়তে হবে যে। আর বুবলু, সে তো জন্ম থেকেই তোমার কাছে ঘুমোয়। ওর কি হবে? মা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ইউ আর বিহেভিং লাইক আ চাইল্ড। আমি জানি বাবা চলে যাওয়ার পর তুমি বড্ড একা হয়ে গেছো। আমাদের নতুন চাকরি তুমি জানো। কত কষ্ট করে আজকাল চাকরি টিকিয়ে রাখতে হয় সেটা তুমি জানো। সর্বত্র পলিটিক্স চলে, তার মধ্যে দিয়ে কাজ করতে হয়, কত দিকে মাথা দিতে হয়। তাহলে আমাকে পড়ালে কেন ইঞ্জিনিয়ারিং? একদমে কথাগুলো বলে থামে তন্নি। নমিতা চুপ। আবার তন্নি বলে, মা, তোমাকে কোনোদিন অপমান করেছি বলো তো? আচ্ছা, একদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাব। আচ্ছা, সামনে পুনপুনদের ভ্যাকেশনে আমরা সবাই মিলে কোথাও বেরিয়ে আসব। মা, তুমি ছাড়া তো আমার আর কেউ নেই। কোথায় যাবে আমায় ছেড়ে? হ্যাঁ, আমি হয়তো মাঝে মাঝে ভুলে যাই তোমার বয়স হচ্ছে। আমি আসলে কোনোদিন ভাবতেই পারি না আমার মায়েরও বয়স হতে পারে। আমার যদি কোনো ভুল থাকে ক্ষমা করে দিও, কিন্তু চলে যেও না। বলতে বলতে চোখের জল আটকাতে পারে না তন্নি। নমিতা উঠে শাড়ির আঁচল দিয়ে মেয়ে চোখ মোছাতে মোছাতে বলল, বড় হও তন্নি। তোমার আমাকে প্রয়োজন বাচ্চা মানুষ করার জন্য। তোমাদের প্রয়োজনে আমাকে এখানে রেখেছ। আমার অর্থের অভাবে আজ আমিও নিরুপায় হয়ে তোমাদের দাসী। কথা শেষ করতে না দিয়ে তন্নি বলে ওঠে, এ কি বলছো মা? তুমি আমার নিড আমি মানি, বাট তোমার কথাই তো শেষ কথা এ বাড়িতে। কি রান্না হবে, কে কি পড়বে খাবে, সবটাই তো তোমার ডিসিশনে চলে মা। এর পরেও তুমি কথা বলতে পারলে? আমি একটু নিজের মতো বাঁচতে চাই এবার, ধীর কণ্ঠে নমিতা বলে। আমায় মুক্তি দাও এবার সব দায়িত্ব থেকে। সারা জীবন দায় দায়িত্ব নিতে নিতেই শেষ হয়ে গেল। আমি যোগাযোগ রাখবো তোমাদের সাথে। যাও, ফ্রেশ হও এবার। পায়েস করেছি, খেয়ে নাও। তন্নি চলে যায়, কিচ্ছু বলে না। যাওয়ার দিন চলে এলো। কাল ট্রেন। টিকিটের ব্যবস্থাও নমিতা নিজেই করে নিয়েছে অনলাইনে। এখন অনেক কিছু শিখে ফেলেছে পুনপুনের সাহায্যে আর নিজের প্রচেষ্টায়। রাতে বিছানায় শুয়ে ঘুম আসে না নমিতার। এক পাশে পুনপুন শোয় আর এক পাশে বুবলু। বুবলু মুখটা নমিতার বুকে গুঁজে শোয় ছোট্ট থেকেই। পুনপুন দিদুনকে পাশ বালিশ বানিয়ে শোয়। নমিতা বুবলুকে আলতো করে সরিয়ে পুনপুনের পাটা সরিয়ে ওঠে টয়লেটে যাওয়ার জন্য। বিছানা থেকে নেমে দাঁড়ায়। আলো জ্বালাতেই হঠাৎ পুনপুন দিদুন দিদুন করে এসে জড়িয়ে ধরে নমিতাকে। দিদুন, তুমি যাবে না, তুমি যাবে না বলে কান্না জুড়ে দেয়। পাশের রুম থেকে তন্নি উঠে আসে কান্নার আওয়াজে। মা, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? নমিতা ধীর কণ্ঠে বলে, কেন? আমি তো কোথাও যাইনি, টয়লেটে যাচ্ছিলাম এখন। যাওয়া তো কাল। তন্নি রেগেমেগে বলে, ওঠো পুনপুন, তোমার দিদুন যখন সিদ্ধান্ত নিয়েছে যাবে, যেতে দাও। তোমার দিদুনের আবার বড্ড জেদ। তোমাকে আমরা হোস্টেলে পাঠিয়ে দেব, আর ভাই ক্রেশে থাকবে। আমি ফেরার সময় ভাইকে নিয়ে আসব। ইতিমধ্যে আকাশও চোখ কসলাতে কসলাতে উঠে এসে বলে, কি হচ্ছে এই রুমে এত রাতে? পুনপুন কাঁদতে কাঁদতে বাবার কাছে গিয়ে বুকে মুখ দিয়ে আরো জোরে জোরে কাঁদতে থাকে। আমি হোস্টেলে যাব না পাপা। আকাশ বলে, কিন্তু কি করবে মা, তোমার দিদুন যে আমাদের আর ভালোবাসে না, তাই চলে যাচ্ছে। বুবলুটা ঘুমোচ্ছিল। এত আওয়াজে সেও ওঠে। দিদুন দিদুন বলে ডাকতে শুরু করে দিল। নমিতা উতলা হয়ে বলে ওঠে, এই তো বাবা, আমি আছি। তন্নি বলে, থাক মা, আমি ওকে ঘুম পাড়িয়ে দেব। আমায়ও তো এবার প্র্যাকটিস করতে হবে বই কি। নমিতা টয়লেটে যাওয়া হয় না। আবার বসে পড়ে খাটে। ধীর কণ্ঠে বলে, আমি কাল চলে যাচ্ছি না, কয়েকদিনের জন্য একটু তীর্থ করতে যাচ্ছি, পুরী। ফেসবুকে একটা ভ্রমণের গ্রুপ আছে, তারা বয়স্কদের নিয়ে পুরী বেড়াতে যাচ্ছে। আমি ভাবলাম একটু ঘুরে আসি। কোথাও তো যাই না তোমার বাবা চলে যাওয়ার পর থেকে, তাই মন মেজাজও ভালো থাকে না আজকাল। তোমাদের অহেতুক চিন্তায় ফেলেছিলাম। আসলে পরীক্ষা করছিলাম তোমরা আমায় কতটা ভালোবাসো। আর নিজের সংসার ছেড়ে এই বুড়ো বয়সে কি ভীমরতি ধরেছে যে অন্য কোথাও চলে যাব? কে না কে বলল আর আমি চলে যাব আমার গোপাল ঠাকুরকে, আমার রানীমাকে ছেড়ে? জানো আকাশ, বুবলু তখন তন্নির পেটে। তোমার বাবা বলতেন, যে আসছে সে আমারই প্রতিচ্ছবি।
তাকে ভালোবেসো, তাহলেই আমার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে ছেড়ে যাব ভাবলে কি করে তোমরা? কি পাইনি এই সংসারে বলো তো? কোন অভাবটা রেখেছো তোমরা? এই যে হাত না পুড়িয়ে দুবেলা খাচ্ছি, এ তো আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, একটা অভাব আছে বটে, সমবয়সী সমমনস্ক মানুষের সাথে কথা বলতে পারি না। সেই অভাব মেটানোর ব্যবস্থাও নিজেই করে ফেলেছি। এই দেখো, এবার পুরী যাচ্ছি, আবার হয়তো কোথাও যাব শরীর দিলে। আর গল্প করার জন্য তো রইলই ফেসবুক। আমার নাতনি সেটাও শিখিয়ে দিয়েছে, সেখানেও অনেক বন্ধুবান্ধব জুটিয়ে ফেলেছি। আর ওই বরুণকে দিয়েছি ব্লক করে। ব্যাটা এসেছিল আমার সংসার ভাঙাতে। আকাশ সবে জল খেতে যাচ্ছিল, শেষের কথাটা শুনে আরেকটু হলে বিষম খাচ্ছিল। মামনি, তুমি ব্লক করাও শিখে গেছো? কেন, আমি শিখতে পারি না বুঝি? সব কি তোমরাই পারো? অভিমানী চোখে আকাশের দিকে তাকিয়ে বলে নমিতা। না, মানে তা বলতে চাইনি। মানে তোমার এক্স বয়ফ্রেন্ডকে এই বয়সে দুঃখ দিয়ে কি ঠিক করলে? আকাশ দুষ্টুর মতো মুখ করে বলে ফেলল। মারবো এবার গাঁটটা। যাও যাও, ঘুমোবে যাও তোমরা। কাল সকালে আবার অফিস আছে তোমাদের। আমাকেও সকালে উঠতে হবে। ভেবেছিলাম সারপ্রাইজ দেব, দিলে তোমরা সব মাটি করে। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল অনেক দিন পর। নমিতা উঠে টয়লেটে যেতে যেতে হাত জোর করে কপালে ঠুকে বলল, জয় জগন্নাথ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।